আচ্ছা ভাই, শুরু করেন এখন। এখন আমি একটা ছবি দিচ্ছি, ছবিগুলো দেখুন। হ্যাঁ ঠিক আছে, পাইছি। আমরা দি কনজাংশন। কনজাংশন বা লিঙ্কার্স, ঠিক আছে, লিঙ্কার্স বলা হয়। আমরা লাস্টে দেখেছিলাম প্রিপোজিশন, এখন দেখবো কনজাংশন। ঠিক আছে, কনজাংশন মানে হচ্ছে বাংলাদেশ সংযোজক অব্যয় আমরা তাকে বলি, ঠিক আছে, বা যা সাধারণত দুইটা ওয়ার্ড ফ্রেজ বা দুইটা সেন্টেন্স কে এক করে থাকে, মানে দুইটার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে। যেমন যদি বলি হি ওয়েন্ট দেয়ার এন্ড আই কেম হেয়ার, সে সেখানে গিয়েছিল এবং আমি সেখানে এসেছিলাম। এখানে কিন্তু হি ওয়েন্ট দেয়ার এন্ড আই কেম হেয়ার, এটা করছে এন্ড দ্বারা, তো এন্ড হচ্ছে এখানে একটা কনজাংশন, মানে সংযোগ করে আর কি। আর হতে পারে সেটা কোনো সেন্টেন্স বা কোনো ক্লুজ বা কোনো ফ্রেজ বা কোনো ওয়ার্ড, যে কোনো কিছু মোট কথা সংযোগ করবে আর কি। আচ্ছা। প্রিপজিশনের কাজ হচ্ছে দুইটা। হ্যাঁ, কনজাংশন আর প্রিপজিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে প্রিপজিশন ইউজ করা হয় সাধারণত নাউনের সাথে বাক্যের অন্য যে পদগুলো সেগুলো সম্পর্ক বোঝানোর জন্য, হুম। কিন্তু যে বুঝিনি শোনো। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, এটা বলেন। ওকে, আর কনজাংশন হচ্ছে উম, বাক্যকে যুক্ত করবে, হোক সেটা নাউন বা প্রোনাউন বা যে কোনো ওয়ার্ড, মোট কথা কোনো ওয়ার্ড হবে, ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স ক্লুজ যা হোক কোনো, সেই দুটোকে এক করে দেবে। এটি হচ্ছে কনজাংশনের কাজ, মানে দুটোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করবে। এই জন্য বলা হয় লিঙ্কার্স বলা হয়। আমরা কিন্তু রাইটিং স্কিল পড়ার সময় লিঙ্কার্স করছিলাম, তো সেই লিঙ্কার্স কনজাংশন বা লিঙ্কার্স বলতে পারি। ওকে, কনজাংশন হচ্ছে হ্যাঁ। মোট তিন প্রকার। সেটা কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার। সেটা কি? কোপুলেটিভ অথবা কোলাইটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, আর একটা হচ্ছে এলাইটিভ কনজাংশন। ঠিক আছে, তো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যেসব কনজাংশন মূলত আহ, দুইটা সমজাতীয়, আমরা বলি দুইটা প্রিন্সিপাল ক্লুজকে অ্যাড করে থাকে। ঠিক আছে, এখানে একটা সাবঅর্ডিনেট আর একটা প্রিন্সিপাল ক্লুজ, দুইটি হবে প্রিপজিশন, সরি, প্রিন্সিপাল ক্লুজ। মোট কথা সংক্ষেপ কথায় বলতে গেলে এরকম যে, যে কনজাংশন দুইটা প্রিন্সিপাল ক্লুজকে অ্যাড করে থাকে, মানে দুইটা আলাদা আলাদা ভাবে অর্থ দিতে পারে। ঠিক আছে, হুম। একটা একটার উপর ডিপেন্ডেন্ট নয় বা নির্ভরশীল নয়, দুটি আলাদা আলাদা ভাবে অর্থ দিতে পারে সম্পূর্ণরূপে। তো এইরকম যদি দুইটা ক্লুজকে বা দুইটা ফ্রেজকে বা দুইটা সেন্টেন্সকে এক করে, তাহলে সেটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? যেমন আছে এন্ড, বাট, ফর, অর, নর, সো, ইয়েট, ইটিসি। যেমন এখানে আছে এক্সাম্পল দেখুন, ঋতু এন্ড রুহি আর টু সিস্টার্স। ঋতু এবং রুহি দুজন বোন। ঠিক আছে, এখানে কিন্তু সেপারেটলি ঋতু আর রুহি। এরপর বলছে মুত্তালিব ইজ পুর বাট অনেস্ট ম্যান। মুত্তালিব হয় গরিব কিন্তু মানে সৎ। এখানে যদি আমরা বলতাম যে মুত্তালিব ইজ পুর, সে হয় গরিব, তাহলে কিন্তু সম্পূর্ণ একটা অর্থ হতো। আপনার যদি বলতাম মুত্তালিব ইজ অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ হতো। কোনোটা কোনোটার উপর ডিপেন্ডেন্ট না, মানে নির্ভরশীল না। এখানে ওই রকম দুটো সেন্টেন্সকে অ্যাড করা হয়েছে বাট দ্বারা। তো এখানে এইগুলা বাট, উপরের বাক্যে এন্ড, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে দুইটা সমজাতীয় সেন্টেন্সকে বা ওয়ার্ডকে বা ক্লুজকে অ্যাড করবে যে কনজাংশন, সেগুলো হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন। ঠিক আছে ভাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ওকে, তো কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার। প্রথম হচ্ছে কোপুলেটিভ বা কুমুলেটিভ, এটা মানে হচ্ছে সংযোজক। যেমন এখানে বলছে এন্ড অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, বোথ, এন্ড মোরএভার, নট অনলি বাট অলসো। যেমন হুম। প্রথমটা বলছে রতন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ কাম, মানে রতন এবং তার বন্ধু সেখানে আসছিল। এখানে কিন্তু সংযোগ করছে, এখানে কিন্তু মানে কোনটা কোনটা থেকে বিয়োগ করেনি বা দুটোর মধ্যে কোনো বৈসাদৃশ্য দেখানো হয়নি। ঠিক আছে, বা একটার একটা পরিপূরক হিসেবে ইউজ করা হয়নি। ফার্স্ট এখানে শুধুমাত্র দুইটা যোগ করছে, যে রতন আসছিল এবং তার বন্ধু আসছিল। আমরা আলাদা আলাদা ভাবে বলতাম যে রতন হ্যাজ কাম, রতন আসছিল। আবার যদি বলতাম হিজ ফ্রেন্ড হ্যাজ কাম, তার বন্ধু আসছিল, আমরা এরকম না করে দুটাকে সংযোগ করছি কি দ্বারা? এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, যে রতন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, রতন এবং তার বন্ধু হ্যাজ কাম, সেখানে আসছিল। তো এগুলো হচ্ছে কোপুলেটিভ বা কুমুলেটিভ, মানে সংযোগ স্থাপন করবে। এরপরে বলছে অল্টারনেটিভ, মানে একটা না হলে আরেকটা। এটা হচ্ছে বিকল্প বাচক। আমরা কিন্তু আগেরটাতে একটা আরেকটা দেখিনি, আগেরটাতে সংযোগ করছে বাট একটা আরেকটা বলে নাই। একটা আরেকটা হবে যখন এলস বলবে, আইদার অর, তোমার নেইদার নর, নেইদার, তারপর হচ্ছে আদারওয়াইজ। মানে একটা হচ্ছে রিড অর ইউ উইল, পড়ো না হলে তুমি ফেল করবে। যদি তুমি পড়ো তাহলে তুমি ফেল করবে না, কিন্তু যদি তুমি মানে না পড়ো তাহলে ফেল করবে। তো একটা একটা পরিপূরক না, তুমি যদি পড়ো তাহলে ফেল করবে না। সরি, হ্যাঁ হ্যাঁ ওইটাই, মানে তুমি যদি পড়ো তাহলে তুমি ফেল করবে না। তো মানে এটা বিকল্প বোঝাচ্ছে না, তুমি যদি পড়ো তাহলে তুমি ফেল করবে না, না পড়লে তুমি ফেল ফিল করবে। করবে। তো এটা ক্যারেক্টার ই না, মানে একটা একটা বিকল্প। পরিপূরক না। হ্যাঁ ভাই,
পরিবর্তন করা। হ্যাঁ, তো যদি এরকমটা হয় যে তুমি একটা কাজ করবে এবং তার ফলাফলটা আরেকটা হবে, বা তুমি কাজ করছো সেটার ফলাফল একটা হবে, এরকম হলে সেটা হবে অল্টারনেটিভ বা বিকল্পবাচক যে সংযোজক আছে সেটা। যেমন এরপরে আছে দ্য প্লেয়ার্স আর আইদার টায়ার্ড অর নার্ভাস, মানে এখানে যে খেলা করতেছে যে প্লেয়াররা, তারা হয় ক্লান্ত, না হলে তারা এরকম নার্ভাস হয়ে আছে, ঠিক আছে? হুম মানে হয় এটা না হয় ওটা, যে কোনো একটা। হুম মোট কথা একটা এখানে বিকল্প বুঝিয়েছে বা পরিপূরক বুঝিয়েছে। আর এইটা কাজ করছে মানে কোন কনজাংশনের দ্বারা? আইদার অর দ্বারা। এই ধরো। তো এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। যেমন এখানে এক্সাম্পল ছিল এলস, আইদার অর, নেইদার, তারপরে হচ্ছে নেইদার নর, তারপর আদারওয়াইজ, এগুলা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এরপর বলছে অ্যাডভার্সিভ। অ্যাডভার্সিভ মানে মানে একটা বৈপরীত্য বোঝাবে বা বিপরীত কোনো কিছু বোঝাবে। যেমন এখানে বলছে যারাই স্যাড বাট হোপফুল, মানে এখানে যারা যদিও হয় দুঃখী কিন্তু সে আশাবাদী। তো এখানে বিপরীত বুঝেছে না, স্যাড আবার বলছে হোপফুল, সে হচ্ছে দুঃখী বাট আবার সে আশাবাদী। তো একটা কি আরেকটার মানে অপোজিট না বা বিপরীত না? বিপরীত। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনের কাজ। শুনবে, আজান দিচ্ছে, একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে। কি, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, ইয়েট হি কুড নট পাস, কিন্তু তারপরে সে পাস করতে পারেনি। তো এখানে দেখুন সে কাজ করছে কিন্তু পাস করতে পারেনি। তো এখানে কি যা বলছে এটা কি মানে একটা আরেকটা ইনা বিপরীত না বা অপোজিট না? হ্যাঁ যে সে কাজ করছে কিন্তু সে পারেনি, যে এরকম বোঝা, তাহলে সেটা হবে অ্যাডভার্সেটিভ কনজাংশন, ঠিক আছে? এরপর বলছে ইলেটিভ বা সিদ্ধান্তবাচক, মানে আমরা যেখানে সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন এখানে বলছে অ্যাজ কনসিকিউটলি ফরেন্স, বা একটা ফলাফল বের হবে আর কি, যে কোনো একটা ফলাফল আমরা একটা কাজ করছি বা কোনো কিছু করছি, সেটা ফলাফল শুরু কি হবে, সেটি হবে সিদ্ধান্তবাচক বা এলাইটিভ কনজাংশন। যেমন এখানে বলছে ইউ ক্যান ড্রাইভ মাই কার, তুমি আমার গাড়ি চালাতে পারো, অ্যাজ যেহেতু ইউ ক্যান ইউ ড্রাইভ কেয়ারফুলি, কারণ তুমি সতর্কতার সহিত গাড়ি চালাও। মানে এখানে সে বলছে যে যদি যেহেতু তুমি সতর্কতার সহিত গাড়ি চালাও, সুতরাং তুমি আমার গাড়িটা চালাতে পারো। তো এখানে একটা সিদ্ধান্ত বুঝিয়েছে না, যে আমি মনে করুন আপনি একজন, মানে আপনি গাড়ি চালাবেন, তো আমি আপনাকে, বা আমি গাড়ি চালাচ্ছি, আপনি আপনার গাড়িটা আমাকে দিচ্ছেন, যে আপনি আমাকে বলতেছেন যে যেহেতু আপনি বা যেহেতু তুমি ভালো মতো গাড়ি চালাতে পারো, সুতরাং তুমি আমার গাড়িটা নিয়ে চালাতে পারো। তো এখানে কিন্তু একটা সিদ্ধান্ত বুঝিয়েছে, যেহেতু আমি ভালো মতো চালাতে পারি সেই জন্য আপনি আমাকে সিদ্ধান্ত নিয়েছেন গাড়িটা দেবা। তো যদি এরকমটা হয় সেটা হবে রিলেটিভ এই কনজাংশন, ঠিক আছে? শুনুন হুম। ভাইয়া, হ্যাঁ বুঝতে বুঝতে পারছি, পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই চারটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। মোট কথা কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে যে দুইটা সমজাতীয় বা একই জাতীয় ফ্রেজ হোক, ক্লুজ হোক, সেন্টেন্স হোক, ওয়ার্ড হোক, সেগুলোকে এক করবে বা সেগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কারণ এটা আবার চার প্রকার। একটা হচ্ছে কোপোলাইটিভ বা কুমুলেটিভ, যেটা কিনা সংযোগ স্থাপন করবে, সেখানে এন্ড থাকতে পারে, অলসো থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইড, বোথ আদার, এগুলি। অল্টারনেটিভ মানে একটার বিকল্প বোঝাবে, এটা না হয় ওইটা, ঠিক আছে? এরপর বলছে অ্যাডভার্সিটি, সেটা হচ্ছে বিপরীত বোঝাবে কিছু, বা মানে বৈপরীত্য কিছু বা অপোজিট বোঝাবে, আমরা থাকবে অ্যান্টোনিম। এরপরে বলছে এলাইটিভ। এলাইটিভ মানে হচ্ছে সিদ্ধান্ত বোঝাবে, যেখানে সিদ্ধান্ত বোঝাবে। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন। এরপরে বলছে সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট বোঝায় অধীনস্থ। আমরা বলি না যে সে তার সাবঅর্ডিনেশনে আছে, মানে সে তার অধীনস্থ আছে, তার মানে এমন কিছু একটা যেটা অন্যটার অধীনে আছে। তো এখানে সাবঅর্ডিনেটিভ কনজাংশন মানে হচ্ছে যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের অধীনে থাকে আর কি, বা একটা ক্লজ আরেকটা ক্লজ উপর ডিপেন্ডেন্ট থাকে, যেটা ডিপেন্ডেন্ট থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটার উপর ডিপেন্ডেন্ট থাকে ওইটা হয় প্রিন্সিপাল ক্লজ। মোট কথা মনে করুন আপনি হচ্ছেন প্রিন্সিপাল, আর বা মনে করুন একটা লোক হচ্ছে প্রিন্সিপাল, আর তার অধীনে অনেকগুলো টিচার আছে, বা তার অধীনে অনেকগুলো প্রফেসর আছে। তার মানে মেইন হচ্ছে প্রিন্সিপালটা, তার উপর আরো অনেক ডিপেন্ডেন্ট বা তার উপর নির্ভরশীল প্রফেসররা। তো এইরকমই যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেটার উপর ডিপেন্ডেন্ট হবে সাবঅর্ডিনেট ক্লোজটা। তো এই দুটার মধ্যে যে একটা কানেকশন তৈরি করবে বা যে দুটো সম্পর্ক তৈরি করবে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন এখানে বলছে টাইম, যদি সময় বোঝায় তাহলে হতে পারে আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, হোয়েন, হোয়াইল, ইট ইজ, এগুলো। যদি প্লেস বোঝায় হয়ার, হয়ার এবার, হয়ার, ফ্রম, ইট ইজ। এরপর বলছে কজ অথবা রিজন, মানে ফলাফল বোঝালে আর কি, বা কারণ বোঝালে। অ্যাজ, বিকজ, সিন্স, মানে মোট কথা আমরা একটু দেখছি সিদ্ধান্ত বোঝালে আর কি। অ্যাজ, বিকজ, কারণ আমরা কিন্তু যখনই কোনো সিদ্ধান্ত নিই তখন আমরা বলি বিকজ বা অ্যাজ, মানে যেহেতু তুমি কাজটি পারো তুমি করতে পারো, অথবা তুমি কাজটি করবে না কারণ তুমি এটা পারো না। তো এখানে কিন্তু একটা ফলাফল বোঝায়, মানে একটা সিদ্ধান্ত বোঝায়, যে সে পারে না এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি তাকে দিয়ে না করানোর। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে কজ এন্ড ইফেক্ট, রিজন বোঝায়। তারপরটা বলছে ইফেক্ট অথবা রেজাল্ট, এখানে ফলাফল বোঝাবে। ইন অর্ডার টু, সো, দ্যাট, দ্যাট ইট ইজ। এরপর বলছে পারপাস, উদ্দেশ্য বোঝাতে, লেস্ট
in order that so that এগুলো ম্যানার বোঝাতে according to at as অথবা as so etc কন্ডিশন বোঝাতে as if as though except if not মানে শর্তমূলক আর কি, যেগুলো আমরা মূলত শর্ত বোঝাতে if ইউজ করি, ঠিক আছে। তো এখানে আরো আছে as though except in case provided that supposing that unless whether it is এগুলো কম্পারিজন বা মানে কি বোঝাতে তুলনা বোঝাতে as so as then it is মানে যদি আমি বলি হি ইজ সো গুড অ্যাজ মি মানে সে আমার মতোই ভালো, তাহলে আমার আর তার মধ্যে একটা তুলনা বোঝাচ্ছে কিসের দ্বারা, সো অ্যাজ এর দ্বারা। এখানে দেখুন সো অ্যাজ আছে, এইগুলো হচ্ছে কম্পারিজন বোঝায় বা এই কনজাংশন গুলো সাহায্যে আমরা একটা কম্পারিজন বুঝিয়ে থাকি। এরপরে বলছে কনসেশন বা কন্ট্রাস্ট মানে একটা বৈসাদৃশ্য দেখায়। although ever if however even if however no matter though whatever whoever it is এগুলো হচ্ছে সব সাবঅর্ডিনেট কনজাংশন, মানে এগুলো সাধারণত একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে অ্যাড করে থাকে। শুনবে কি বুঝতে পারছেন সাবঅর্ডিনেট কনজাংশনটা কি? মানে উদাহরণগুলো আমরা পরে দেখবানি, ঠিক আছে। এরপরে আপনার ডেসক্রিপশন আছে, আপনি কি জাস্ট এখানে বুঝতে পারছেন যে সাবঅর্ডিনেট কনজাংশন কি এবং এটা কি হিসেবে কাজ করে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আপনি বললেন না যে ওই যে একটা টিচার থাকে তার আন্ডারে অনেক শিক্ষকরা কাজ, প্রিন্সিপালের আন্ডারে অনেক হুম শিক্ষকরা কাজ করে, হুম মানে একটা প্রিন্সিপাল ক্লজ ওটা প্রিন্সিপাল স্যার আর যেগুলো শিক্ষক থাকে তারা হলো সাবঅর্ডিনেট ক্লজ রাইট কনজাংশন। সাবঅর্ডিনেট। হ্যাঁ, আর এই দুটাকে যে যুক্ত করবে আর কি সে হবে বা যে কনজাংশন যুক্ত করবে সেটা হবে সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন ওকে ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কি? এই যে কনজাংশন জোড়ায় জোড়ায় থাকে, আমরা তো অনেক সময় দেখি, যেমন এখানে আমরা দেখছি and but or so where whatever whoever whosoever at that before after এগুলো, বাট এই কোরিলেটিভ হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, যেমন এখানে আছে as দেখুন as অ্যাজ অ্যাজ both either or hardly then when if then neither nor not নেইদার only but also বাট no sooner than other than, মোট কথা এরকম জোড়ায় জোড়ায় যেগুলো থাকবে এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে ভাই বুঝতে পারছেন? বুঝা যায়। আচ্ছা ওকে, তো আমরা এখন কনজাংশন গুলো চিনলাম, এখন আমরা কনজাংশনের এক্সাম্পল গুলো দেখি বা এগুলো আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি। তো ফার্স্টে দেখলাম আমরা একটা ছবি দিয়েছি ইউজেস অফ সাম কনজাংশন, শুনবে হ্যাঁ পাইছি ভাই। আপনাকে। আচ্ছা ওকে, তো এই রাইটিং এ ডেভেলপ করার ক্ষেত্রে কনজাংশনটা কিন্তু অন্যতম একটা নিয়ম, কারণ আপনি একটা সেন্টেন্স বারবার ভেঙে ভেঙে লিখতেছেন, কিন্তু কনজাংশন ইউজ করে কিন্তু এটাকে বা দুইটা সেন্টেন্সকে বা দুইয়ের বেশি সেন্টেন্সকে একসাথে লিখতে পারবেন, এটা নতুন একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তার মানে কনজাংশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত একটা সেন্টেন্সকে একটু যদি লিখি যে আই এম স্টুডেন্ট, আই লিভস ইন ঢাকা, আই হ্যাভ টু ব্রাদার, আই হ্যাভ টু সিস্টার এন্ড আই লিভ ইন দেম, যদি আমি এরকম ভেঙে ভেঙে বলি মানে ছোট ছোট সেন্টেন্স দেয় সেগুলো দেখতে খারাপ লাগে, বাট আমি যদি বলি আই এম স্টুডেন্ট হু লিভস ইন ঢাকা, এখানে হু দ্বারা কিন্তু যুক্ত করতেছি এন্ড উইথ মি মাই টু ব্রাদার এন্ড টু সিস্টার লিভ, তো এখানে কিন্তু আমি উইথ দ্বারা আরো যুক্ত করতেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কনজাংশনের কাজ, যে আমি বারবার না ভেঙে একসাথে যুক্ত করতেছি কনজাংশনের সাহায্যে, তার মানে লেখার মধ্যে একটা সামঞ্জস্য চলে আসছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু লেখার ক্ষেত্রে অনেক মানে ইনফ্লুয়েন্সিয়াল বা আইটেম গ্রামারে, ঠিক আছে এই কনজাংশনটা। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো এবার দেখুন ফার্স্টে কি আছে এন্ড মানে হচ্ছে এবং, এটা আমরা কিসে যুক্ত করি? দুটি সমজাতীয় পার্টস অফ স্পিচ বা ক্লুজ থাকলে দুটো সমান জাতি হতে হবে, মানে যদি দুইটা ভার্ব থাকে দুটো ভার্বের মধ্যে, দুইটা নাউন থাকে দুটো নাউনের মধ্যে, দুটো প্রোনাউন থাকে দুটো প্রোনাউনের মধ্যে সাধারণত। তবে হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূলত দুটা ইসের ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে ইউজ করে থাকি, নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, যেমন এখানে বলছে বা দুটো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। মানে এখানে প্রথম রয়েছে কি মুক্তি এন্ড রিক্তা আর টু সিস্টার, মুক্তি এবং রিক্তা হয় দুই বোন, তো এখানে কিন্তু মুক্তিও একটা নাউন রিক্তাও একটা নাউন, তো দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করছে কি এন্ড দ্বারা। তো এখানে এন্ড হচ্ছে একটা কনজাংশন যে কিনা মুক্তা আর রিক্তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, তার মানে এখানে দুটি সমজাতীয়। সো এন্ড এর কাজ হচ্ছে দুটো সমজাতীয় ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বা ক্লুজ এর মধ্যে সম্পর্ক তৈরি করা। এরপরে এক নম্বর যে এক্সাম্পলটা আছে দেখুন কি আছে, আই ওয়াজ অ্যানয়েড এন্ড আই কিপড কোয়াইট, মানে আমি কি ছিলাম, আমি বিরক্ত ছিলাম এবং আমি শান্ত থাকলাম, মানে যেহেতু আমি বলছে আমি বিরক্ত ছিলাম এবং আমি শান্ত থেকেছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু এখানে দুইটা কিন্তু সমজাতীয়, যেহেতু আমি বিরক্ত ছিলাম সুতরাং আমি শান্ত ছিলাম, মানে বা কেউ আমাকে যেহেতু আমার বিরক্ত বোধ হচ্ছিল সুতরাং আমি শান্ত ছিলাম। তো এখানে কিন্তু দুটো সমজাতীয় ক্লজকে এন্ড দ্বারা যুক্ত
করা হয়েছে, কারণ দুটো সমজাতীয় ছিল। এখানে কিন্তু আমরা আর একটাও করতে পারি না, আমরা ইউজ করতে পারি না। মনে করুন আমরা ইউজ করলাম দেন, যে আমি আমি যদি বলি আমরা এখানে দেন ইউজ করি, তাহলে উত্তরটা আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত ছিলাম, তারপর আমি শান্ত থাকলাম, উত্তরটা কিন্তু হয় না। এরপরে বলছে হোয়েন, যদি আমরা হোয়েন ইউজ করি, হোয়েন মানে যখন। আমি কি বলছে, আমি বিরক্ত ছিলাম যখন আমি শান্ত ছিলাম, এটার সাথে মিলে না। স্টিল, স্টিল মানে মানে তখনও বোঝায় আর কি, যে আমি বিরক্ত ছিলাম তখন আমি শান্ত ছিলাম, মানে এটাও ভালো মতো মিলে না। মানে বাংলা অর্থ ভাবে মিলে, বাট ইংরেজির সাথে এটা যায় না। কিন্তু যখন আমরা এন্ড ইউজ করি, কারণ দুটো সমজাতীয়, আমি হুম, বিরক্ত হচ্ছিলাম এবং আমি শান্ত ছিলাম, ঠিক আছে। এটা মানে বাংলার সাথে তো সবগুলো যায়, কিন্তু ইংরেজির সাথে শুধুমাত্র একটাই যায়, বাকি কোনোটাই এটার সাথে একবারে সেন্টের সাথে একটা যে ফ্রুটফুল বা একটা কোহেরেন্স সামঞ্জস্য থাকে, ওই সামঞ্জস্যতা আসে না, ঠিক আসে আছে। না। তখন এখানে এন্ড ইউজ করতে হচ্ছে, কারণ দুটি হচ্ছে সমান বা দুটি হচ্ছে সমজাতীয়। ঠিক আছে আচ্ছা, ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এখানে লাস্টেরটা দেখুন, দা ফাইবারাস মেমব্রেন সারাউন্ডিং অর্গানস ইন আওয়ার বডি, হিউম্যান বডি আর টাফ and explains to the parts of the body they cover. আচ্ছা, এখানে বলছে যে আমাদের শরীরে যে তন্তু বা আঁশ জাতীয় যা কিছু থাকে আর তাপ, সেগুলো খুব মানে কঠিন, এন্ড অ্যাড স্ট্রেংথ, এবং আমাদেরকে শক্তি যোগায়, টু দ্য পার্টস অফ দ্য বডি দে কভার, মানে যে অংশগুলো থাকে আমাদের মানে বা যেগুলো আমাদের ঠিক রাখে আর কি। এখানে টাপ আর স্ট্রেংথের মধ্যে এই দুটো সমজাতীয় সাধারণত, ঠিক আছে, সেই জন্য দুটোর মধ্যে সমর্থন হচ্ছে এন দ্বারা। এরপরে বলছে বাট, বাট মানে দুইটা ভিন্ন বা দুইটা বিজাতীয় জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করে, বা মানে একটা একটা বিপরীত অর্থ দেয়। সেটা কেমন, যেমন এখানে বলছে দা ম্যান ইজ পুর বাট অনেস্ট, লোকটি গরিব কিন্তু মানে সে সৎ। এখানে পুর আর অনেস্ট দুইটা কিন্তু ভিন্ন বা বিজাতীয়, বাট এখানে দুইটাকে অ্যাড করা হয়েছে পাঠ দ্বারা। বাট দ্বারা, মানে দুইটা দুইটা মানে ভিন্ন জিনিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। সেটা আমরা কিসের দ্বারা করছি, বাট পাঠ দ্বারা কনজাংশনের দ্বারা। তার করছি। মানে বাট ইউজ করে থাকি, আমরা এন্ড ইউজ করে থাকি দুইটা সমজাতি জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে, আর বাট ইউজ করি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে। এটা হচ্ছে এন্ড আর বাটের মধ্যে ডিফারেন্স। সুমন ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সমজাতীয়র ক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করব, আর বিপরীতের ক্ষেত্রে বার ব্যবহার করব। হ্যাঁ, ওকে, তো ওইটা আমি আবার ছবি তুলে দিচ্ছি, এর নিয়ম গুলো দেখতেছি আমরা। দেখুন, উপরেটা হচ্ছে সো, সো মানে আমরা কি যেন কোনো ফলাফল বোঝাতে, ঠিক আছে, বা কোনো উদ্দেশ্য প্রকাশে আমরা ইউজ করে থাকি। সেটা কেমন, লেখা হচ্ছিল শি ব্রোক এ কাপ, সে একটা কাপ ভেঙে ফেললো বা সে একটা মগ ভেঙে ফেললো। সো শি বট অ্যানাদার ওয়ান, যার কারণে বা যার জন্য সে আরেকটা কিনলো। তো ওখানে কিন্তু একটা ফলাফল বুঝিয়েছে, সে একটা ভেঙেছে যার কারণে বা যার ফলশ্রুতিতে সে আরেকটা কিনছে, ঠিক আছে। তো আমরা সাধারণত ফলাফল বা কারণ প্রকাশের ক্ষেত্রে এই সোটা ইউজ করে থাকি। যেমন এখানে আবার যদি বলি, লাস্টে একটা কি আছে, হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড, সে ইংল্যান্ডে কাজ করতে যাচ্ছে। সো হি ইজ লার্নিং ইংলিশ, যাতে করে বা যার ফলে সে ইংরেজি শিখতে পারে। তো এখানে কিন্তু একটা ফলাফল বুঝিয়েছে, সে ইংল্যান্ডে কেন যাচ্ছে, সে ইংল্যান্ডে যাচ্ছে ইংরেজি শিখতে। তো এখানে সে ইংল্যান্ডে যাওয়ার ফলে সে ইংরেজি শিখতে পারবে। তো এখানে একটা ফলাফল বুঝিয়েছে, যার কারণে আমরা সো ইউজ করি সাধারণত ফলাফল প্রকাশের ক্ষেত্রে বা দুইটা কারণ প্রকাশের ক্ষেত্রে। মানে তার কারণটা ছিল ইংল্যান্ডে যাওয়া, সরি, তার উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে যাওয়া, এবং কারণটা ছিল কি, যাতে ইংরেজি শিখতে পারে। তো আমরা মূলত সোটা ইউজ করি কোন ক্ষেত্রে, ফলশ্রুতি বোঝাতে, ফলাফল বোঝাতে, অথবা কোনো মানে দুইটা কারণ বোঝাতে। এটা হচ্ছে সো এর ব্যবহার। শুনবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এরপরে আছে অ্যাজ, বিকজ, অ্যাজ ফর, সিন্স, বিকজ ফর এগুলো সিন্স। মানে এগুলো কারণ মানে এগুলো আমরা কারণ বোঝাতে ইউজ করে থাকি। যেমন এখানে অ্যাজ হি ওয়াজ পুর, যেহেতু সে গরিব ছিল, হি কুড নট বাই এ শার্ট, সে একটা শার্ট কিনতে পারেনি। মানে এখানে কিন্তু বলছে যেহেতু সে গরিব ছিল, এর ফলাফলে এই বা এর কারণে কারণে। সে শার্ট পারেনি, ঠিক আছে। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজ করতে পারি, হুম। বা বিকজ ইউজ। এরপরে কিভাবে, মায়া কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, মায়া পার্টিতে যোগদান করতে পারেনি, বিকজ তো এখানে কিন্তু একটা কারণ বা হেতু বা একটা ফলাফল, মানে সে এখানে কিন্তু একটা ফলাফল বোঝাচ্ছে যে যেহেতু মাওয়া অসুস্থ ছিল, যার ফলাফলে মানে যার ফলে বা যার কারণে
বা যার জন্য সে এই মিটিং এ উপস্থিত হতে পারেনি বা সেই পার্টিতে উপস্থিত হতে পারেনি। তো এখানে কিন্তু একটা কারণ বুঝিয়েছে, ঠিক? সুতরাং আমরা কারণ বোঝানোর ক্ষেত্রে কিন্তু অ্যাজ বা বিকজ বা ফর বা সিন্স ইউজ করতে পারি। এর এর পরে নেক্সটটাতে কি আছে, উই লিসেন্ড এগারলি, সে খুব আগ্রহ সহকারে শুনলো। ফর, যার কারণে হি বট নিউজ অফ আওয়ার ফ্যামিলিজ, সে যাতে আমাদের যে পরিবারের যে খবরটা এটা নিয়ে আসতে পারে, মানে সে খুব আগ্রহ সহকারে শুনলো, যার কারণে সে আমাদের বা যার ফলে বা যার জন্য সে আমাদের পরিবারের কাছে খবরটা নিয়ে আসতে পারে। তো এখানে কিন্তু একটা কারণ বুঝিয়েছে, সে শুনছে বা আগ্রহ সে কেন শুনছে, সে যাতে আমাদের কাছে নিয়ে আসতে পারে এই কারণে। তো এখানে কিন্তু একটা কারণ বুঝেছে। সুতরাং আমরা কিন্তু অ্যাজ ফর, বিকজ, সিন্স এগুলো কারণ বোঝাতে ইউজ করে থাকি। শুনুন ভাইয়া, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি ভাই, এটা অনেক সোজা। হ্যাঁ, ইজি আছে, তবে মনে হ্যাঁ। রাখতে হবে যে কোনটা কোন ইউজ করে থাকি, ঠিক আছে? এটুকু মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ। ওকে, এটা আমি এর পরেরটা দিছি। So, ওকে, আমরা ছিলাম হচ্ছে অলদো বা দো বা ইভেন ইফ বা ইভেন দো বলতে, মানে এগুলো যদিও বা আমরা এগুলো ইউজ করে থাকি যেহেতু অর্থে, ঠিক আছে? যেহেতু বা মানে যার জন্য। যেমন এরকম আছে কি, দুটি বিপরীত অর্থের কুলুসকে, এখানে কিন্তু দুটা ভিন্ন থাকবে বা মানে একটার অর্থ আরেকটার অর্থের বিপরীত হবে। এরকম থাকলে সেখানে আমরা ইউজ করে থাকি অলদো বা দো বা ইভেন বা ইফ। যেমন এখানে আছে অলদো হি হ্যাজ এ লট অফ মানি, মানে যদিও তার অনেক টাকা ছিল, হি ইজ ডিসস্যাটিসফাইড, তারপর সে অসন্তুষ্ট ছিল। তো এখানে তার টাকা ছিল কিন্তু সে কি ছিল, অসন্তুষ্ট। দুটা মানে বিপরীত না, একটা একটা বিপরীত বোঝাচ্ছে না, যে তার টাকা ছিল তারপর সে অসন্তুষ্ট ছিল। অলদরটা তো এখানে কি একটা পাইলাম না তো। বুঝিনি, শুনবে? অলদরটা আমি পাই নাই। এখানে আছে আমি তো আপনার, দিয়েছি। এখানে অ্যাজ ইট আছে, অ্যাজ দো আছে, যেন। না না না, আমি অলদোটা দিয়েছি, ওইটাকে মেনশন করতেছি। দেখুন এই শব্দটা ট্যাপ করুন না, তারপর ওখানে আছে দেখুন অলদো। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, পাইছি ভাই, হ্যাঁ ঠিক আছে। ওকে, তার মানে এখানে এমন জিনিস থাকবে যে দুইটা ভিন্ন জিনিস থাকবে, বা দুইটা মানে বিপরীত জিনিস থাকবে, ঠিক আছে? হুম। কিন্তু একটা একটা ফলাফল হিসেবে ইউজ করা হবে। যে সে যেহেতু গরিব ছিল, সরি, যেহেতু তার অনেক টাকা ছিল কিন্তু সে এরপর অসন্তুষ্ট ছিল, তার টাকা থাকা সত্ত্বেও। আমরা কিন্তু এখানে সত্ত্বেও বোঝাই বা যেহেতু বোঝাই বা যদিও বোঝাই, ঠিক আছে? যদিও তার অনেক টাকা ছিল কিন্তু সে অসন্তুষ্ট ছিল। পরের উদাহরণটা কি আছে, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, ইভেন ইফ, যদিও আই হ্যাভ টু ওয়াক, মানে যদি আমাকে হাঁটতে হয়, মানে যদি আমাকে হাঁটতে হবে তারপর আমি সেখানে যাব, ঠিক আছে? তার মানে যদিও অর্থে বা তদাপি অর্থে বা দুইটা ভিন্ন জিনিস বোঝাতে সাধারণত আমরা অলদো বা দো বা ইভেন ইফ বা ইভেন দো ইউজ করে থাকি। হ্যাঁ ভাই, ভিন্ন অর্থ বোঝাতে আমরা অলদো হ্যাঁ, ব্যবহার করে থাকি, অলদো বা দো ইউজ করে থাকি। দো ইউজ করে থাকি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এন্ডের মধ্যে, এন্ডের সাথে হ্যাঁ, কিন্তু এর সম্পর্ক আছে, মানে সরি এন্ড না তো, মানে ইসের মধ্যে, ভাটের মধ্যে দুইটা ভিন্ন, ভিন্ন হ্যাঁ ভাই বা ঠিক আছে। বিজাতীয়। বাটারের মধ্যে সম্পর্ক আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বাটারের মধ্যে। এরপরে বলছে ভাই অর, এটা কি করে আমরা ইয়া অর করবো যে করতে। ওখানে এটা বসতে পারে কিংবা এটা বসতে পারে, কিভাবে ইয়া করবো আমি? আচ্ছা, এইখানে হচ্ছে একটা একটা অর্থ থাকবে, মানে ফলাফলটা থাকবে। দেখুন এখানে আছে কি, আমি সেখানে যাব, যদি আমাকে হাঁটতে হয়, আমাকে হাঁটতে হবে, আমি সেটা জানি, বাট আমাকে তারপর সেখানে যেতে হচ্ছে। হুম। বাট আমরা এই যে যে বাট, ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি নাই। যে ওখানে কি ছিল, যে যদিও লোকটা গরিব ছিল কিন্তু তারপর ছিল সৎ, মানে এখানে দুইটার মধ্যে একটা সম্পর্ক ছিল। সম্পর্ক বলতে আর কি, এখানে কিন্তু যদি মানে বিজাতীয় বলছে, বাট এখানে ফলাফল বোঝায় নাই। মানে সে গরিব ছিল কিন্তু তারপর সৎ ছিল। বাট আমরা এখন যেটা বললাম, অল এখানে একটা ফলাফল বুঝিয়েছে যে ফার্স্টে যেমন আছে, যদিও তার অনেক টাকা ছিল কিন্তু তারপর সে অসন্তুষ্ট ছিল, তার ওইগুলো সন্তুষ্ট ছিল না। হুম। তো এটা একটা ফলাফল না যে যদিও তার টাকা ছিল কিন্তু সে সন্তুষ্ট ছিল না। বাট আগেরটাতে কিন্তু কোনো এরকম ফলাফল দেখায়নি। দুটা ডাইরেক্ট বিপরীত দেখাইছে। হ্যাঁ। ঠিক আছে। এরপর বলছে অর,
অর আমরা কোন ক্ষেত্রে মানে সাধারণত আমরা এই বিকল্প বোঝাতে বা মানে হয় এটা না হয় ওটা, আমরা যদি এরকমটা বোঝাতে চাই তাহলে আমরা অর ইউজ করে থাকি। যেমন শি মাস্ট ওয়েট অর শি উইল ডাই, মানে সে অবশ্যই মানে হয়তো সে কান্না করবে না হলে সে মানে মারা যাবে, মানে সে কান্না করবে না হলে সে মারা যাবে। তার মানে এটা একটা মানে কিন্তু পরিপূরক কিন্তু, যে যদি সে না কান্না করে তাহলে সে মারা যাবে, সুতরাং তাকে কান্না করতেই হবে। যদি সে কান্না করে তাহলে সে মারা হবে না। তার মানে কিন্তু একটা আরেকটার পরিপূরক বা বিকল্প বুঝিয়েছে। যদি সে এটা করে তাহলে ওটা হবে, বা যদি সেটা না করে তাহলে তার সাথে মানে অন্যটা হবে বা আরেকটা হবে। তো এটা কি আরেকটা একটা মানে বুঝিয়েছে না, বিকল্প বুঝিয়েছে না, যদি সেটা করে তাহলে ওটা হবে, বা যদি সেটা না করে তাহলে ওটা হবে। এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটা অর ইউজ করতে পারি। যেমন এখানে আরেকটা এক্সাম্পল ছিল, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার, মানে তুমি হয়তো তুমি এই যে জবের অফারটা তুমি অ্যাকসেপ্ট করবে, অর ইউ মে ওয়েট ফর এ বেটার জব, অথবা তুমি অন্যটার জন্য অপেক্ষা করবে। তো দেখুন এখানে কিন্তু একটা বলেছে বিকল্প, মানে হয়তো তুমি এটা অ্যাকসেপ্ট করবে না হলে তুমি আরেকটা জন্য অপেক্ষা করবে। মানে এখানে ফার্স্টে একটা বলছে যে তুমি একটা জন্য অপেক্ষা করো, পরে বলছে অথবা তুমি সরি মানে তুমি ফার্স্টে বলা হয়েছে যে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো অথবা তুমি এর গ্রহণ করা। পরে আরো ভালোর জন্য অপেক্ষা করো। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা কি বুঝিয়েছে, বিকল্প বুঝিয়েছে, বা অপোজিট, সরি অপোজিট না, মানে হয় এটা করো না হয়তো ওটা করো। তো যদি এরকমটা বিকল্প বোঝো তাহলে আমরা বুঝাইছে। সেটা অর ইউজ করে থাকি সাধারণত। হ্যাঁ, মানে ইসের কথা, পরিপূরকের কথা, যে হয়তো এটা হবে না হলে ওটা হবে, হয়তো তুমি এটা অ্যাকসেপ্ট করবে না হলে তুমি আরো ভালোর জন্য অপেক্ষা করবে। তো যদি এরকম বিকল্প বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে অর ইউজ করে থাকি। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে আছে অ্যাজ ইফ বা অ্যাজ। অ্যাজ দো, এটা মানে হচ্ছে যেন। হ্যাঁ, যেন অর্থে, যেমন অ্যাজ হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলতেছে বা সে বলতেছে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। ঠিক আছে, মানে এটা যেন অর্থে ইউজ করা হয়। আমরা বাংলাতে সাধারণত যেন ইউজ করতে গেলে যে তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি সব কিছুই জানো। তো এখানে এই যেনটা হচ্ছে অ্যাজিপের বাংলাটা, তোমরা এই ক্ষেত্রে শুধু অ্যাজিপ ইউজ করে থাকি। যেমন এখানে আরেকটা উদাহরণ যদি আমরা বলি, দে কি বলছে, দে ট্রিটেড মি, তারা আমাকে এমন ভাবে ব্যবহার করলো বা আমার সাথে এমন করলো, ব্যবহার করলো অ্যাজ ইফ যেন আই ওয়ার এ চাইল্ড, আমি একটা বাচ্চা ছিলাম। মানে তারা আমার সাথে এমন ব্যবহার করলো যে আমি একটা বাচ্চা ছিলাম, যেন আমি একটা বাচ্চা ছিলাম। তো এখানে অ্যাজ ইফ মানে যেন অর্থে ইউজ করা হয় এটা। শুনে এটা ইজি হবে যদি আপনি জাস্ট বাংলাগুলো মনে রাখতে পারেন যে কোনটা কোনটার বাংলা অর্থটা কোনটা। ঠিক আছে, যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে কিন্তু ইউজ করতে পারবেন সহজেই। যে অ্যাজিপ মানে কি, অর মানে কি, অলদো মানে কি, দো মানে কি, যদি এরকমটা জানেন তাহলে কিন্তু সহজ হবে আরো। হ্যাঁ ভাই, সহজ হবে আরো, ওটা জানতে হবে। হ্যাঁ, এরপরে আছে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, এগুলো মানে মতো বা মানে মতই, সাদৃশ্য বোঝাতে এগুলো ইউজ করা হয়। যেমন দেখেন আছে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাদৃশ্য তুলনার ক্ষেত্রে অ্যাজ আছে, এবং নেগেটিভ সেন্টেন্সে বৈসাদৃশ্য। মানে যখন অ্যাফার্মেটিভ হবে তখন সাদৃশ্য বোঝাবে, যখন আমরা নেগেটিভ বোঝাবো তখন বৈসাদৃশ্য দেখাবে। সেটা কেমন? এখানে ছিল শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ শি, সে তার বোনের মতোই সুন্দর। এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ ওখানে কিন্তু নাবোধক নেই। সুতরাং এটা অ্যাজ আ ইউজ করতে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে হ্যাঁ বাদক, মানে হ্যাঁ বাদক সেন্টেন্সে বা একটা হ্যাঁ বাদক সেন্টেন্সে আমরা মত বা মতই বোঝাচ্ছেন। হি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, সে তার বোনের মতোই সুন্দর। তো এখানে কিন্তু মত বুঝিয়েছে বা মতই বুঝে, সে তার বোনের মতোই সুন্দর। ঠিক আছে, আবার একটা নেগেটিভ সেন্টেন্স, শি ইজ বিউটিফুল বা শি ইজ নট সো অথবা অ্যাজ বিউটিফুল অ্যাজ আসে। এখানে কিন্তু আমরা সো ইউজ করতে পারি, অ্যাজ ইউজ করতে পারি, দুইটাই একই অর্থ আসবে। মানে সে সুন্দর কিন্তু সে তার বোনের মতো বা তার মায়ের মতো সুন্দর নয়। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা নেগেটিভ অর্থে ইউজ করতেছি, বাট দুইটার অর্থই আসে মত বা মতই। আমরা ভাই, মত বলতে পারি, মত বলতে পারি, একটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে একটা নেগেটিভের ক্ষেত্রে। এখন অ্যাস এর জায়গায় আমি লাইক দিলাম, তাহলে কি কোনো সমস্যা না, হবে? লাইক ডট ডট অ্যাজ না, হ্যাঁ। লাইক সাধারণত অ্যাজ এর সাথে মানে ইউজ করা হয় না। শুনবে আপনি, মানে এখানে এগুলো তো নিয়ম, তো আমরা তো নিয়মের বাইরে যেতে পারবো না, তাই না? আপনি হয়তো এমনি ইউজ করতে পারেন যে হি ইজ লাইক টু মি, সে আমার মতোই। বাট লাইক অ্যাস এরকমটা হয় না, লাইক অ্যাস একসাথে হয়, এল আই কে এস লাইক অ্যাস, কিন্তু লাইকের পরে ডট ডট দিয়ে আজ হয় না। তবে লাইক কোথায় ব্যবহার হয় আর অ্যাস কোথায় ব্যবহার হয়, এটা একটু বলেন। দুইটা সাধারণত মনে হয় একই ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তবে লাইকটা সাধারণত আহ, মানে অ্যাজ ইউজ করা হইলে ওখানে আরেকটা ই থাকে, ডট দেওয়ার পর আরেকটা থাকে। ঠিক আছে, মানে অ্যাজ ডট ডট অ্যাজ, এদের মাঝখানে আরো কিছু থাকে, বাট লাইকের পরে অন্য কিছু থাকে না। বা লাইক সাধারণত এরকম কম্পাউন্ড হিসেবে ইউজ করা হয় না, এটুকুই ডিফারেন্স। এছাড়া লাইকের
অর্থ যে অ্যাজ এর মতো আমরা শুধু সিমিলার ক্ষেত্রে ইউজ করে থাকি লাইক অ্যাজ, ঠিক আছে, এগুলো মানে দুটোর অর্থই মতোই বোঝায়, অ্যাপারেন্টলি মেবি কোনো ডিফারেন্স নেই। তবে ভার্বের ক্ষেত্রে আছে যে অ্যাজ ভার্ব হিসেবে ইউজ করা হয় না, বাট লাইক ভার্ব হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, যে কোনো একটা দিলেই হবে, অ্যাজ কিংবা লাইক। হ্যাঁ, যদি আপনি তুলনা বোঝানোর ক্ষেত্রে আপনি অ্যাজ দিলে হবে, লাইক দিলেও হবে। তবে ব্যাস। যেখানে ডট ডট থাকে মানে এরকম যদি ডট ডট তারপরে অ্যাজ আছে, তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অ্যাজ ইউজ করতে হবে, কারণ অ্যাজ অথবা সই ডট ডট, অ্যাজ অথবা সইয়ের পরে ডট ডট অ্যাজ থাকে, হ্যাঁ, লাইকের পরে সাধারণত থাকে না। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে দেখুন হচ্ছে সো ডট ডট অ্যাজ, আগের মতোই, মতো বা মতোই, কাউকে কঠিন বা ভদ্র আচার নিয়ে কিছু বলা যায়। মানে এখানে ছিল কি, উড ইউ বি কাইন্ড অ্যাজ টু হেল্প মি ক্রস দ্য রোড, মানে তুমি কি আমার প্রতি একটু দয়াশীল হবে বা একটু দয়াবান হবে আমাকে রাস্তাটা সাহায্য করার ক্ষেত্রে। অথবা এখানে ছিল উড ইউ বি সো কাইন্ড, তুমি কি এতটা দয়ালু হবে অ্যাজ তুমি ইনফর্ম, মানে তুমি কি আমাকে এটা ইনফর্ম করার মতো একটু দয়ালু হতে পারবে। মানে এখানে কিন্তু মত বা মত উপরটার মতো সেম জিনিস এখানে বলা হয়েছে। মানে এখানে উড ইউ বি সো কাইন্ড, এখানে আরেকটু নম্রতা বা ভদ্রতা সহকারে বোঝানো হয়েছে যে আমরা যখন প্লিজ ইউজ করি যে তুমি কি দয়া করে আমাকে এটা মানে করে দিতে পারবে, তো সেই এরকম ভাবে যে তুমি কি এতটা দয়াশীল হবে বা তুমি কি এর মতো এতটা দয়াশীল হবে যে আমাকে তুমি এটা ইনফর্ম করতে পারবে, বা তুমি আমাকে এই রাস্তাটা ক্রস করতে বা রাস্তাটা অতিক্রম করতে সাহায্য করবে, এরকমটা বোঝায়। মানে আরেকটু ভদ্রতা সহকারে আমরা বলি যখন, তখন আমরা ইউজ করি উড ইউ বি সো কাইন্ড বা উড ইউ মাইন্ড, এরকম। হ্যাঁ, এখানে অ্যাজ তো এরপরটা আছে অ্যাজ, ছোট ছোট অ্যাজ এরা তো এক হয়ে গেল, লাইকের সাথে অ্যাজ এর সাথে। না না, ওই দেখুন সো কাইন্ড আছে, তো সো আছে তারপরে কাইন্ড এর পরে অ্যাজ ইউজ করা হয়েছে, তো সো এর পরে ডট ডট এর জায়গায় কাইন্ড ইউজ করেছে, তারপর আবার অ্যাজ ইউজ করা হয়েছে, কোথায় লাইক কে তো ইউজ করা হয় নাই। আচ্ছা, 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 ঠিক আছে। ওকে, এরপরে বলছে বিফোর এন্ড আফটার। আমরা জানি বিফোর মানে হচ্ছে আগে ভাই বা ছবি পূর্বে, দেন আর নাই আফটার ভাই, মানে ছবি দেওয়া হয় নাই। ছবি তো দিয়েছি সঙ্গে, ওইটা আমি আপনাকে মেনশন করতেছি, মেবি আমি ছবি দিয়েছি। হ্যাঁ ছবি দিয়েছি, ওইট একেবারে ছবিটা আচ্ছা, দেখুন, মেনশন করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে বিফোর ইউজ করা হয় কোন আগে বা পূর্বে বোঝাতে, আফটার ইউজ করা হয় পরে বোঝাতে। যেমন এখানে ছিল কি, আই উড ডাই, আমি মারা যাব, বিফোর আই লাইট, আমি মিথ্যা বলার পূর্বে, মানে আমি মিথ্যা বলার পূর্বে মারা যাব। তো এটা সাধারণত আগে বা পূর্বে বোঝাতে আমরা ইউজ করে থাকি বিফোর, আর আফটার হচ্ছে পরে বোঝাতে ইউজ করে। যেমন হুম, আই রিটার্ন হোম, আমি বাসায় পৌঁছালাম, আফটার হি হ্যাড গন, সে যাবার পরে, মানে সে যাবার পরে আমি বাসায় পৌঁছলাম। এখানে ইজিলি আছে, মানে যদি অর্থ বুঝতে পারেন তাহলে আপনি ইউজ করতে পারবেন যে কোন জায়গায় কোনটা। একটা হচ্ছে আগেই, আগে বোঝালেই আমরা বিফোর ইউজ করি, আর পরে বোঝালে আফটার ইউজ করি, এটুকুই, বেশ, এছাড়া আর কোনো কিছুই না। বুঝেছেন সুমন ভাইয়া? হ্যাঁ বুঝছি ভাই, এটা তো কোনো ইয়ে হ্যাঁ, না। এটা তেমন কঠিন একবারে। কিছু না। এরপরে বাকি যা আছে আমরা আগামীকালকে শেষ করে দেবো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আমি কিন্তু আগামীকাল এখান থেকে কোশ্চেন করবো। আমি যা আজকে পড়ালাম আপনি এগুলো বাসায় থেকে রাখবেন, ওকে? যেগুলো লিস্ট এই যে আজকে বুঝবেন কোন জায়গায় আমরা কোনটা ইউজ করে থাকি, ফলাফল বোঝাতে কোনটা ইউজ করে থাকি, তারপরে দুইটা ভিন্ন বা বিজাতীয় জিনিস বোঝালে আমরা কি ইউজ করে থাকি, আমি এইভাবে কিন্তু কোশ্চেন করবো, ওকে? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আগামীকাল করবেন, দেখি ফাতেমা জোর আসে নাকি, আর আপনি ওনাকে লিঙ্কটা দিয়ে দিন এই যে রেকর্ড করছেন, ওকে? হ্যাঁ ভাই, অবশ্যই দিয়ে দেবো আমি। আচ্ছা। ওকে।